দেখো 15টা অঙ্ক শেখাবো, ঠান্ডা মাথায় শিখবে, ঠিক আছে? যারা জানো ভেরি গুড, যারা না জানো আরও ভেরি গুড। শিখতে হবে তাহলে, তাই না? তো এই টাইপগুলো বাই চান্স দিয়ে দিলে কীভাবে করতে হবে বা কী, এইগুলো তোমাদের কঠিন মনে হতে পারে। মেনে কয়েকটা কোশ্চেন এদিক ওদিক থাকবে ভাই, কিছু করার নেই, যেহেতু ডব্লিউপি মেন এক্সাম দেবে, ঠিক আছে? দিয়ে এবার এখান দেখো, এক দাগ কী বলছে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 4:5 হলে তাদের আয়তন অনুপাত হবে। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে দেখো 4:5। তো তোমাদের এটা আমি শিখিয়েছি, যদি ক্ষেত্রফল বলে আমরা কি করি, স্কোয়ার করি। যেহেতু আয়তন বলেছে, আয়তন বললে আমরা কি করি, কিউব করি। তাহলে কিউব করলে অ্যান্সার চলে আসবে, সিম্পল। তাহলে 4-এর কিউব মানে কত হবে, 64 হয়ে যাবে। 5-এর কিউব হবে কত, 125, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 64:125। এখান থেকে তোমার ক্ষেত্রফলও চাইতে পারে। এই অঙ্কগুলো কীভাবে দেয় দেখো, এই অঙ্কগুলো এমন থাকবে, ক্লিয়ার করছি দেখো, থাকবে হয়তো যে কি, দুটি গোলকের অনুপাত হচ্ছে 64:125, তাহলে এর ক্ষেত্রফল কত? পরীক্ষায় এগুলো আসে কিন্তু। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 64:125 তার ক্ষেত্রফল কত যদি দেয়, আয়তন দিয়ে দিল, তোমার ক্ষেত্রফল এখান থেকে বের করতে হয়। বা কখনো কখনো ক্ষেত্রফল দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে আয়তন বের করতে হবে। তো মনে করো আয়তন দেওয়া আছে, আয়তন মানে কি জানি আমরা, কিউব। তাহলে উল্টো দিক দিয়ে যাচ্ছি, মানে কি রুট কিউব করে দেওয়া, করলে কত হয়ে যাবে, 64 রুট কিউব কত হবে, 4, আর এটা হবে 5। তাহলে ব্যাসার্ধ অনুপাত পেয়ে যাবো। রুট কিউব করলে আয়তন থেকে রুট কিউব করলে ব্যাসার্ধ হবো, আর ক্ষেত্রফল থেকে রুট করলে আমরা ব্যাসার্ধ দেবো। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি, তখন ক্ষেত্রফল করলে আমি স্কোয়ার করে দেবো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এভাবে কিন্তু পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, এত সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে পার্থক্য চেয়েছে। তাহলে দেখো আমাদের হিসাবে দেখা যাচ্ছে লসাগু কত আসছে দেখো, 1260, তাহলে 315 মতো আসছে। তো এটা দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা, তাহলে এগুলোর গুণফলটা হচ্ছে তাহলে লসাগু, তাই তো? তারপরে ছোটো ছোটো করে কাটতে কাটতে যেতে পারো তোমরা। ছোটো ছোটো করে যদি কাটি, দেখতে পাইছি 9 দিয়ে কাটছে। 9 দিয়ে কাটলে কত হবে দেখো, 9-14 মনে হয়, 9-14 মানে 140 হচ্ছে। 5-7-35, 35-এ যদি 4-35-এ 140 হয়, তাই না? তাই 4 হবে কাটাকুটি করে। বেশ, তাহলে 4 এলো। তাহলে আমাদের যে আনুপাতিক হার আছে তার থেকে দেখলাম 4 গুণ বেশি। তার মানে এখানে বলেছে কি, সবচেয়ে বড় সংখ্যা ও ছোট সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত রয়েছে, 9, আর অনুপাতে সবচেয়ে ছোট সংখ্যা 5, এদের ডিফারেন্স কত, 4। তাহলে আনুপাতিক ডিফারেন্স 4, কিন্তু আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি দেখলাম আমরা, 4 গুণ বেশি। তাহলে 4টা কত হয়ে যাবে, তারও 4 গুণ হবে অ্যাকচুয়ালটা। তাহলে অ্যান্সার অপশন নাম্বার এ, 16। ঠিক এইভাবেই করবে পরীক্ষার সময়। নেক্সট, 3 কি, যদি কোনো একটি জিনিস 19,125 টাকা এবং 14,625 টাকায় বিক্রি করলে লাভ ও ক্ষতির পরিমাণ সমান হয়, তাহলে লাভ ও ক্ষতির পরিমাণ সমান মানে মনে আছে তো, যত ক্ষতি যত লাভ, মনে আছে সেই অঙ্ক। তাহলে এত টাকায় বিক্রি করে শতকরা লাভ হয়, তাহলে প্রথমে তোমাকে সিপি বের করতে হবে। তাহলে সিপি বের করা, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এইটা আর এটাকে যোগ করলে কত আসছে বাপু দেখো, 625 আর 125 আসছে 750 আসছে, আর 14 আর 19 কত হচ্ছে, 31। 33,750 আসছে। 33,750 বাই 2 করলে আমরা সিপি পেয়ে যাব। যখন যত তত বা লাভ ক্ষতির বলে দেবে, তাহলে কত আসছে, 16,872 আসছে। গ্রুপে এখন দিয়েছি তো, দেখো 16,875। তাহলে 16,875 যদি হয় ক্রয় মূল্য, এখানে বলেছে এত টাকায় বিক্রি করলে, তাহলে আমার লাভ হচ্ছে ক টাকা, লাভ হচ্ছে বিয়োগ করলে পাওয়া যাবে কত হচ্ছে, বিয়োগ করো 19,100, তাহলে 2250 টাকা হচ্ছে আমার কি, 2250 টাকা হচ্ছে আমার কিন্তু লাভ। তাহলে 16,875 টাকা যখন ক্রয় মূল্য, তার উপরে আমার লাভ হচ্ছে কত, 2250 টাকা। শতকরায় চেয়েছে, তাহলে 100-এ কত হবে। এবার তোমাকে এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে বাপু কত আসে দেখো, তাহলে 25 দিয়ে কাটো, প্রথমে কাটো 25 দিয়ে। 25 দিয়ে কাটা খুব সোজা কিন্তু, শিখিয়েছি। আর না হয় যদি মনে করো ছোটো করে নিয়ে 5 দিয়ে কেটে করে নিতে পারো। তাহলে 5 দিয়ে কাটো, কত হচ্ছে,
25 দিয়ে কাটলে দাদা নিচেরটাকে 675 কাটবে আর 675। দেখো কি হয় করতে হয়, বলেছিলাম না লাস্টের দুটো ডিজিট বাদ দিয়ে এখানে 4 গুণ করে দাও, তাহলে কত হবে? আর এখানে 75 আছে মানে কটা আছে? 3টি আছে, তাই তো? 25, 3 যোগ করে দাও, তাহলে কত হবে? 4 8 32 আর 3, এই 3 যোগ করে দিলাম, দেখলে তো? 4 8 32 35 এর 5 হাতে রইল আমার 3, 4 ষোলং 64 আর 3 কত হয়? 775। তার মানে এটা 25 দিয়ে কাটলে কত হলো? 675 এলো। ঠিক আছে, আর এটাকে কাটলে কত হবে? 9 25, 225 মানে 90 হবে। তাহলে আবার 25 দিয়ে যাচ্ছে, 4 25 100, আর এখানে কত? 675 মানে 4 6 24 আর 3 কত হয়? 27। 25 দিয়ে কাটলে 27। তো 27 চলে আসলো। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কাটো, কত কাটবে? 9 দিয়ে, 3 9 27, 9 10 90। তাহলে আলটিমেটলি ওপরে আসলো, এই যে এইখান দিয়ে আসলো কত? ওপরে 40 এলো আর নিচেই 3 এলো। তাই 40/3 মানে কত হবে ভাই? 3 13 39, রইল বাকি 1, তাই 13 পূর্ণ 1-এর 3%। অপশন নাম্বার যেটা বিতে দেখতে পাচ্ছি। খুব সুন্দর অঙ্ক এগুলো, এক স্টেপ এগিয়ে দিয়েছে অঙ্ক এগুলো, অবশ্য সিএইচএসএল সিজিএল এর কোশ্চেন টাইপ। নেক্সট দেখো 4 দাগে বলছে, একজন ব্যক্তি কোনো পণ্যের ক্রয়মূল্যের থেকে X% বেশি দামে মার্ক করে, মানে কি যেটা দাম আছে ক্রয়মূল্য তার থেকেও X% বেশি দাম নিল, ভেরি গুড, এবং মার্ক করা মূল্যের ওপর 28% ছাড় দেয়। যেটা মার্ক করেছে তার উপর 28%। তাহলে এখানে একটা ক্লু দিয়ে দেখো, যদি তার লাভ 22.4% হয়, আচ্ছা লাভ 22.4% মানে আমরা ফ্রাকশন করবো, ফ্রাকশন করলে কত আসছে দেখো তো? 22.4% মানেটা কি? 22.4% মানেটা যদি তুলে দিই, এখানে হচ্ছে 1000, 1000 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 1000 রাখলে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে 1000 টাকায় তুমি 224 টাকায় কি করছো? বেশি দাম দিচ্ছ। তাহলে আমার 1000 টাকা যদি সিপি হয়, 1000 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেখানে তুমি বিক্রি করছো ক টাকায়? এত লাভ মানে কত বিক্রি করছো? 1224 যোগ করে দাও, তাহলে 1224 টাকা, 1224 টাকা, ভেরি গুড। এবার এটা কি মার্ক করা মূল্যের উপর 28% ছাড় দেয়, এই ছাড় দেওয়ার পরেই কিন্তু এইটা, তার মানে কিন্তু আমরা এমআরপিটা ইজিলি পেয়ে যেতে পারি। দেখো আমরা সিপি পেয়ে গেছি, তাহলে এটা মানে কি? এটা কি? এটা কিন্তু বিক্রি করেছে, তাহলে 28% ছাড়ে বিক্রি করেছে, তাহলে এটা মানে হচ্ছে 72%। তাহলে এইবার এখানে যে 100%টা পাবো, কার পাবো? এমআরপি পাবো। ঠিক আছে, কারণ ছাড় দেখো 100 টাকা ছিল, সেখানে 28% ছাড় দিয়েছে মানে 72, তাহলে 72 মানে হচ্ছে এই যে বিক্রয় মূল্য। তাহলে 100 মানে এমআরপিটা কত পেয়ে যাব। আর প্রথমেই তো সিপি ভাই 1000 পেয়ে গেছি আমরা, তাহলে এখানে 72-এর কত গুণ দেখো তো ভাই? ছোট ছোট করে কাটো যদি সমস্যা হয়। কত গুণ? 17। 17, 17 দিয়ে 34-এর 17 গুণ তো সঠিক তো? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 17 গুণ, তাহলে 1700 দেখা যাচ্ছে, তাহলে 1700 টাকা আমার কি এমআরপি। তাহলে সব পেয়ে গেছি আমি, তাহলে এমআরপি পেলাম 1700 টাকা, বিক্রয় মূল্য পেলাম কত ভাই? 1224 টাকা, আর সিপি পেলাম কত আমরা? 1000 টাকা। তাহলে এখানে বলেছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান দেখো কি বলেছিল অঙ্ক, এবার আগে চলে যাও, প্রথম লাইন আবার একবার পড়া দরকার হয়। বলেছে ক্রয় মূল্যের থেকে X% বেশি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের থেকে কত বেশি, তাহলে ক্রয় মূল্য 1000, তার উপরে দেখো কত বেশি? 700 বেশি। 70 না 700? 700 বেশি। তাহলে 100-এ কত? বোঝা গেল? তাহলে বাপু 2 0 2 0 আউট, 1 0 1 0 আউট, তাহলে কত হলো অ্যান্সার? অপশন নাম্বার ডি, 70%। বুঝতে পেরেছো কীভাবে করলাম? একদম পার্ট টু পার্ট করতে হবে, কোনো জটিল কিচ্ছু নেই। কনসেপ্ট ক্লিয়ার তো অঙ্ক ক্লিয়ার। কার কার বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, অবশ্যই ক্লিয়ার করে দেবো। তাহলে সবার ক্লিয়ার আছে? ভেরি গুড। নেক্সট 5 দাগ দেখো কি বলছে, পেট্রোলের দাম 28% বেড়ে যায়, ভেরি গুড। একজন তার খরচ মাত্র 22% বাড়াতে যায়, তবে তার ব্যয় শতকরা কত কম করতে হবে? কিছুই না। দেখো সিম্পল,
28% বেড়েছে, ফ্র্যাকশন ভ্যালু করতে পারো আর নাও করতে পারো। তো ফ্র্যাকশন করলে কত হচ্ছে, কত হচ্ছে? 7/25 মানে 25 টাকা আগে দাম ছিল, এখন দাম হয়েছে সেটা কত, কত তাহলে? 32 টাকা। 32 টাকা। তাহলে 28% দেখো, 28% 4/28, 4/25 100 মানে কি 7/25 মানে 25 টাকা দামের উপর 7 টাকা দামটা বৃদ্ধি পেয়েছে, মানে 32 টাকা এখন হয়েছে। 25টা হচ্ছে আগে আর এখন হচ্ছে 32, ভেরি গুড, দামের রেশিও। আর এখানে বলছে কি দেখো, একজন তার খরচ মাত্র 22% বাড়াতে চাই, তাহলে 22% যদি বাড়াতে চাই তাহলে খরচ কত হচ্ছে দেখো, 22% যদি বাড়াতে চাই তাহলে এটা কি করে করবে? 50-61 তাহলে 50-61, তবে তার শতকরা কত কম করতে হবে, তাহলে তবে তার ব্যয় শতকরা কত কম করতে হবে। তাহলে একটা সিম্পল লজিক তোমাকে এখানে বুঝতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 22% বাড়াতে চাই, আচ্ছা খরচ এখানে বেড়েছে কত, 28%। এটা ওই তুমি করে দাও তাহলে তো হয়ে যাবে 128, আর ইজিলি হয়ে এদিকে যাবে, হচ্ছে 122, ডিফারেন্স করে পরে করে দাও তাহলে হয়ে যাবে। ইজিলি হয়ে যাবে। 4.7 একটা সূত্র আছে না দাদা, P = C ইনটু AB/100 করে তাও চলে আসবে। দেখো যদি ডিফারেন্স করে দাও 4.7। এই ডিফারেন্স বলছো, তাই ছিল তুমি কি এখানে 4 বলছো, তাই তো, তাই বলছো তো? আমি ওই 128 করেছি আর এদিকে 122 করেছি, 6 ডিফারেন্স, তাহলে 6/128 ইন্টু 100। ওটাও হবে। দেখো তার মানে কি, একটা সিম্পল লজিক, ও ভালো করেছে। কেন করলো বলো তো, দেখে নাও, এখানে আমার কিন্তু 100 টাকা ছিল আগে খরচ, সেখানে হিসাব মতো দাম বেড়েছে 28%, তার মানে 28 টাকা এক্সট্রা খরচ হওয়া উচিত, তাই তো? 100 টাকা যদি হয় তাহলে 28 টাকা দাম বেড়েছে, মানে কি আমি যা ব্যবহার করছিলাম সেখানে আমার কত টাকা খরচ হবে, 28 টাকা খরচ হবে এক্সট্রা। কিন্তু এখানে বলছে 22%, মানে 22 টাকা এক্সট্রা খরচ করতে হবে, 22 টাকা করতে হবে, 28 করলে হবে না। বোঝা গেল? তাহলে এখানে তবে তার ব্যয় শতকরা কত কম করতে হবে। তাহলে এই যে 128 রয়েছে, 128 তার কত কমাতে হবে, 6 কমাতে হবে। 100-এ কত করলে চলে আসবে, ব্যাস। হিসাব মতো 128 টাকা খরচ করবে, কিন্তু না, বলেছে ওই 128 না, 128-এর উপর ওকে আরো 6% কমাতে হবে, করলেই চলে আসবে বাপু। তাহলে কাটাকুটি করলে কত আছে দেখো, কিছু আসছে কিন্তু ওখানে 4.7 আছে, আনছে 4.75। যে কাটাকুটি করো একটু, আমার ভালো লাগবে কাটলে। দাদা 4.68 হচ্ছে, মানে ওই যাই হোক, 75/16 তো, 3-4-12, ওকে ওকে দেখছি। তাহলে আসছে কত, 3.75/16, তাহলে 75/16 মানে কত হবে, 4-16-64, 4.68। তারপরে হচ্ছে কত আসছে, 68 সামথিং, তার মানে 4.7। দাদা যদি বলতো যে ব্যয় শতকরা কত বাড়াতে হবে, তাহলে দাদা ওই 122টা তলায় হতো কি? বলো কি বলছো? বলছি যদি বলতো যে ব্যয় শতকরা কত বাড়াতে হবে, তাহলে 6/122 করতে হতো। না 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 না, তখনও সেম আসবে। তখন যদি এখানে 22% জায়গায় তোমার 40% থাকতো, ঠিক আছে, তখন কি করতে, 28-12, তাহলে 128-এ 40 বাড়লো, 40 না, কারণ ডিফারেন্স করে কত আসছে 12, 128-এ 12 বাড়লো, 100-এ কত, সেম সেম ঠিক আছে, সেম হবে। একবার বলে দাও দাদা, অঙ্কটা বুঝতে পারলাম না। বুঝতে পারো নি? 100 টাকা তোমার পেট্রোলের দাম ছিল, ঠিক? তার মানে দেখো এখানে তোমার পরিমাণের কথা কিছু বলেনি, বলেছে? পরিমাণের কথা কিছু বলেছে? কোথাও কি বলা আছে পরিমাণের কথা? নেই। তাহলে পরিমাণ নিয়ে কাজ নেই, তার মানে 100 টাকা বেড়েছে, মানে আমি ধরে দিলাম আমার প্রথমে 100 টাকা 100 টাকায় খরচ হচ্ছিল, তাহলে 28% বাড়লে হিসাব মতো আমার খরচ হওয়ার কত 128 টাকা। কিন্তু ওরা বলছে না, 22% তোমাকে খরচ বাড়াতে হবে। তাহলে 22% যদি খরচ বাড়াতে হয় তাহলে কত হচ্ছে তোমার, 122 টাকা। তাহলে তোমার 128 টাকা খরচ করার জায়গায় তুমি খরচ করছো 122 টাকা। তাহলে তোমার ব্যয় শতকরা কম করছো কত, তাহলে 128 টাকা তোমার ব্যয় করা দরকার, কিন্তু তুমি করছো 122 টাকা, তাহলে তুমি তো 6 টাকা কম করছো। আর সেটাই চেয়েছে যে কত কমাচ্ছ তুমি, তাহলে 100-এ কত। ক্লিয়ার? এটা
122 এ 6 হবে না? কেন 122 হবে পাগল? 122টা তো তুমি খরচ করছো, 122টা তুমি খরচ করছো। তুমি এখানে বুঝতে পারলে না। এই যে টাকাটার রেশিওটাই হচ্ছে ব্যয়, বুঝতে পেরেছো? 128 যখন হওয়ার কথা তখন তোমার হচ্ছে 122, তার মানে 6 কমছো। তাহলে 100-তে কত কমছো করলেই তো অ্যান্সার। এখানে তো আমার কোনো পরিমাণের কথা বলেনি যে গুণ ভাগ কোনো কিছু করবো, সিম্পল একদম। 6 কি বলছে, যদি একটি আয়তক্ষেত্রের কর্ণ 18 সেন্টিমিটার, পরিসীমা 48 সেন্টিমিটার হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে কর্ণ দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়েছে। পরিসীমা মানে কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 48। তাহলে দৈর্ঘ্য আর এর যোগফল কত দেখতে পাচ্ছি? দৈর্ঘ্য প্রস্থ যোগফল 24। এবার তুমি এখানে একটুখানি বুদ্ধি যদি খাটাও বুঝতে পারবে যে 18 আছে, একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়। এখানে 18 আছে, আয়তক্ষেত্রের কর্ণ এটা, ঠিক আছে? আয়তক্ষেত্রে একটা কর্ণ আছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ যদি 18 দেওয়া থাকে, তাহলে অতিভুজের মান দেওয়া আছে। তাহলে এমন দুটো মান তুমি খোঁজার চেষ্টা করো যে যোগফলটা 24 আর তাদের স্কোয়ার হবে 18 স্কোয়ারের সমান। 18 স্কোয়ার মানে কত? 324। তাহলে এমন দুটো তুমি খোঁজার চেষ্টা করো, কোনটা হতে পারে? আচ্ছা 12 ধরতে পারি, 12 12 144, তাহলে সেম হয়ে যায়। তাহলে 12 তো ধরা যাবে না, তাহলে ধরলাম কত? 14, আর এদিকে 14 আর 10, তাই তো? তাহলে আসছে না, ইউনিট 4 আসবে না, করে দেওয়া কত আসতে পারে? আর না হলে আমরা এই গতানুগতিক নিয়ম করব, কি আর করা যাবে? আসছে কি? আচ্ছা আমার ভাষা কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? 18 স্কোয়ার কত হয়? 324। এক মিনিট, তোমরা যখন হচ্ছে না তাহলে আমরা সূত্রেই ফেলি। তাহলে সূত্র ফেললে কত আসছে দেখো, এটা ধরি এ, এটা ধরি বি, চলো। তাহলে দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি তো সেটাই বলছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না, কি হবে? তাহলে আমরা সূত্র জানি কি? দেখো আমরা সূত্র জানি কি, যে তাহলে 324 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই আছে, ক্যালকুলেশন করলে কি আসছে? তা দেখ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? 24-এর স্কোয়ার হচ্ছে বাপু, তাহলে 324 ইকুয়াল টু 576 মাইনাস 2ab। কি হবে আমরা জানি না এখনো পর্যন্ত। তাহলে এইখান থেকে তোমার আসছে কি? এটা দেখো বিয়োগ আসে, তাহলে প্লাস 2ab সমান সমান কত আসছে? এটা বিয়োগ করো। ওটা বিয়োগ করলে হচ্ছে তোমার 252। 252। তাহলে আউট করলে কত আসছে? এবি এর ভ্যালুটা পেয়ে যাবা। কত আসছে? 126। 126। তাহলে 126 যদি হয় তাহলে এর গুণ 126, তাহলে এ আর বি হবে 126, আর তোমার যোগফল বলে দিচ্ছে 24। তাহলে 126 যদি হয় এ আর বি, তাহলে এমন দুটো সংখ্যা এবার খোঁজার চেষ্টা করো। এবারও তো পারা যায় নাকি? 126কে ভাগ করতে করতে আসো ভাই। ওটা তো হয়ে গেছে, 126ই তো আনসার, মানে ক্ষেত্রফল চেয়েছে তো, তাহলে এবি তো বেরিয়ে গেল। ও তাই তো, 126 অপশনে কোথায়? তা 126 অপশন ভুল আছে, অপশনে নেই, কিন্তু 126ই হবে তাহলে আনসার, কারণ এবিটা তো বেরিয়ে গেল ওখানে। ওটাই তো চেয়েছে। হিসাব তো তাই হওয়া উচিত বাপু, আমার তো হিসাবে বেরিয়ে গেছে, এবির ভ্যালুটাই তো চেয়েছে আমার।
তাহলে এখানে কি ডিজিট কি করা ভুল ছিল নাকি? একশো ছাব্বিশই অ্যান্সার আসবে, ঠিক আছে, যেহেতু আমার এবির ভ্যালুটাই দরকার, তো 126ই অ্যান্সার হবে। অপশানে ভুল আছে, এটা হয়তো 126 হবে, এটা 126ই অ্যান্সার। হ্যাঁ এবার হ্যাঁ 18 টিবলেট হয় না কোনো জিনিসে, এইখানটা হতে ভয়তে ভুল থাকবে। আরে বাবা কি বলবো, এটা এ প্লাস বি ভ্যালু বের করো, 2 ইন্টু এ প্লাস বি ভ্যালু বলছে কত, এখানে অপশান ভুল আছে, দিয়ে কত দেওয়া আছে এখানে 48 দেওয়া আছে, ভেরি গুড। তাহলে এখানে এ প্লাস বির ভ্যালু কত হয়ে যাবে বলো? 24 হয়ে যাবে। আচ্ছা এটা কি আছে, এটা অতি স্কোয়ার আছে তাই তো, আর অতি স্কোয়ার উঠে কি জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জানি, তাহলে অতির স্কোয়ার মানে কত 324 সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে কি দৈর্ঘ্য আর প্রস্থ রে বাবা, এই যে তাই দৈর্ঘ্য আর প্রস্থ এ যোগফল, তাই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা সমান সমান। তো এটাকে আমরা কি লিখতে পারি, 324 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি বলছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ভেরি গুড। তাহলে এখানে যখন আমরা করছি তাহলে 324 ইকুয়াল টু এ প্লাস বির ভ্যালু তো আমরা পেয়ে গেছি ভাই কত, 24-এর হোল স্কোয়ার, 24-এর স্কোয়ার 576 হবে, 576 মাইনাস 2ab। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখানে মাইনাস টেপ আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2ab, আর এই পাশে 576 আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে বিয়োগ করলে কত আসছে, 252 আসছে। তাই 2 যদি কাটি কত হচ্ছে 126, এটাই অ্যান্সার। বুঝতে পারলে, ট্রিপলেটস যদি নাও আসে, হয়তো এমনও থাকতে রুটে আসছে, বুঝতে পেরেছো? তাহলে 126 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ভুল আছে। নেক্সট, একটি ভোটে 2 জন প্রার্থী একজন মোট ভোটের 41% পায়। আচ্ছা, 2 জন প্রার্থী আছে, একজন মোট ভোটের 41% পায়, তাহলে 100% যদি ভোট হয় সেখানে একজন পাচ্ছে 41%, তাহলে আর একজন কত পার্সেন্ট পাচ্ছে, 59%। ভেরি গুড। এবার কি বলছে, এবং 5580 ভোটে হেরে যায়, তাহলে এখানে পার্সেন্টেজ অনুযায়ী কত পার্সেন্টে হারছে দেখো তো, তাহলে 18%-এ হারছে। তার মানে 18% মানেই হচ্ছে 5580, তবে মোট ভোটের সংখ্যা কত, তাহলে মোট ভোট কত পার্সেন্ট হয়, 100% হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো 18 দিয়ে কাটলে রাউন্ড ফিগার আছে, মানে কেটে যাবে, দেখো 3 18 54, তাহলে আছে 3 18 54 আছে, বাবা বই যাচ্ছে এটা, তাহলে এখানে কত 3 18 54, রইল বাকি 2 28 ভিতরে একবার যাবে, 310 আসছে। তাহলে ক্যালকুলেশন করলে তোমরা বকেই যাচ্ছে, তো মাথাটা ভায়ার্স হয়ে যাচ্ছে। তাহলে 31,000, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এদিকে পিছনে গান চালাচ্ছে। চলো, একটি ভোটে 25% ভোট বাতিল হয়, একজন প্রার্থী মোট বৈধ ভোটের 45% পায়। আচ্ছা দেখো, তাহলে 100% ভোট আছে, যদি মোট ভোটের সংখ্যা এত হয় তবে বিজেতা প্রার্থী কতগুলি বৈধ ভোট পায়, কিছুই নেই, তুমি একবারে করতে পারো, যে তোমার দিয়ে 16 লক্ষ হচ্ছে মোট ভোট, তাহলে 25% বলছে এর মধ্যে যদি মোট ভোটের সংখ্যা এত হয়। আচ্ছা, তাহলে 25% ভোট বাতিল, তাহলে বৈধ ভোট কটা, 75%কে আমরা কি লিখতে পারি, 3/4 লিখতে পারি, তো 25 দিয়ে কেটে দিয়ে ডাইরেক্ট 75/100-কে। একজন প্রার্থী মোট বৈধ ভোটের 45% পায়, তাহলে বলছে প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে, মানে এটাই চেয়েছে অ্যান্সার, ঠিক আছে। একজন বলছে প্রার্থী মোট বৈধ ভোটে 45% পায়, যদি মোট এত হয় তাহলে বিজেতা প্রার্থী কতগুলি পেয়েছে। আচ্ছা এখানে কিন্তু আচ্ছা বলতে দাও আমাকে, এটা কিন্তু 45% যদি একজন পেয়ে থাকে আর একজন পাচ্ছে নিশ্চয়ই কত, 55%। এবার তোমাদের কাছেই প্রশ্ন, তাহলে জিতলো কে, যে 55% ভোট পেয়েছে, তাই তো নাকি, এটা বোঝো, শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে দাদা, কথা কেটে যাচ্ছে, আওয়াজ দিচ্ছে কত বাবা,
এবার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, এইটুকু তো বোঝা যাচ্ছে যে কি এখানে 45% একজন ভোট পেয়েছে, তাহলে আর একজন কত পার্সেন্ট পেয়েছে বৈধ ভোট? 55%। তাহলে এর ভিতরে জিতেছে কে? কারণ এখানে বিজয়ী প্রার্থী যে জিতেছে সে, তাহলে 55%টা কিন্তু বের করতে হবে। তাহলে এর 55% যদি বের করে একবার অ্যান্সার চলে যাবে। তো এখানে আমরা শূন্য যেহেতু আছে কেটে দিই, দুটো শূন্য আউট করে দাও, দুটো শূন্য আউট করে দাও। আচ্ছা চলো, সব থেকে বেস্টটা এটা না, তোমাদের সুবিধা হবে হিসাবে। এখানে 11 করে দাও, এটা 20 করে দাও। ঠিক আছে, শূন্য আউট করে দিলাম। তাহলে এখানে 4 দিয়ে কত হবে? 8। 8 দিয়ে কাটলে কত হবে এটা? 8 দিয়ে 16, 2000 নাকি 4টে শূন্য রে বাবা? তাহলে কত আসছে? 3 11 33 গুণি 66। 66 পরে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে 16 লক্ষর ভিতরে 6,60,000 ভোট পাচ্ছে একজন, তো এটা হবে অ্যান্সার। নেক্সট, আর যদি বলতো যে হেরে গেছে সেটা, তখন কিন্তু 45%ই করতাম। আচ্ছা, এখানে কি আছে? গুণোত্তর প্রগতির অঙ্ক দিয়েছে। বলছে একটি এপি এর প্রথম 20টি পদের যোগফল খুঁজে বের করুন, যার প্রথম পদ 4 বলে দিয়েছে, সাধারণ পার্থক্য বা ডি এর ভ্যালু বলে দিয়েছে 3। তাহলে সাম বা সমষ্টির সূত্র কি? n/2, সূত্রটা মুখস্থ রাখতে হবে কি? n/2 ইন্টু 2a, ভেরি গুড, প্লাস n-1 ইন্টু ডি, ভেরি গুড। এটা হচ্ছে এর সূত্র। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে n মানে কি? n মানে হচ্ছে টোটাল সংখ্যা, নাম্বার অফ ফর্ম। তাহলে 20টা বলে, তাহলে 20/2 মানে ডাইরেক্ট কি লিখতে পারি আমরা? 10 লিখতে পারি। n মানে কিন্তু যতগুলো পদ আছে, ঠিক আছে। আর 2a, a মানে কি? প্রথম পদ, এ মানে প্রথম পদ। তাহলে এ যদি প্রথম পদ হয় বলে দিয়েছে এখানে 4, তাই 2a মানে কি লিখবো? 4 2 8 লিখবো। প্লাস n-1, তো n-1 কত হবে? 19, কারণ n এর ভ্যালু তো 20। আচ্ছা, ইন্টু ডি, ডি মানে পার্থক্য, পার্থক্য 3। তাহলে এবার ক্যালকুলেশন করো, 10 ইন্টু এদিকে করলে কত দেয় দেখো, 3 × 57 আর 8 কত হয়? 65। তাহলে অ্যান্সার আসলো 650। এটা একবারে সূত্র ধরে করা। এবার তোমাদের শিখতে হবে যে প্রথম সংখ্যা কীভাবে বের করতে হয়, বা লাস্ট সংখ্যা কত করে। দেখো, দুইবার শেষের সংখ্যা মানে কত কী করে বের করতে হয়, তখন কি করতে হয়? শেষ সংখ্যা বের করতে গেলে tn = মাথাটাকে সূত্রগুলো a + n-1 ইন্টু ডু, এটা হচ্ছে শেষ পদ বের করার সূত্র। ঠিক আছে, এখানে যদি প্রত্যেকটা মান বের করতে আর একটা সূত্রও আছে যে কি, n-2 = a + l। তুমি এই দুটো এখান থেকেও কিন্তু করতে পারবে, এটা হচ্ছে সমষ্টি সূত্র। তার মানে কি, প্রথম পদ ও শেষ পদ, যেহেতু আমার প্রথম পদ দেওয়া আছে, তাহলে শেষ পদটা বের করে আমি করতে পারি। তো শেষ পদ বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। আর এন এর ভ্যালু দেওয়া আছে, তুমি এটা করেও করতে পারো, কিন্তু একবারে যদি তোমার সমষ্টি সূত্রটা জানা আছে তখন ওটাই করব। নেক্সট, এবার দেখো এখানে বলছে 300 400 এর মধ্যে, হ্যাঁ এই প্রগতির এর মধ্যে কটা সূত্র হয়? কটা? এই তিনটেই রেখে দাও, আর কিছু লাগবে না। এই তিনটেই তো সব বেরিয়ে যাবে, এই তিনটেতেই সব বেরিয়ে যাবে। 300 এবং 400 এর মধ্যে সেই সংখ্যাগুলি বিবেচনা করুন যাতে প্রতিটি সংখ্যাকে 6, 9 ও 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6, 9, 12 দ্বারা ভাগ করা যায়, তাহলে এর এলসিএম করলে কত হবে? 36 হবে। এবার দেখো একটা সিম্পল লজিক, তাহলে 300 ও 400 এর মধ্যে যদি বলে, তাই 300 ও 400 এর মধ্যে কোন সংখ্যাটাকে তুমি ভাগ করতে পারবে? দেখো 3, দেখো একটা সিম্পল 10 গুণ করে 360, এটা পাচ্ছি। তাহলে আমরা দেখবো তার আগেরটা গুণ করো, 36 কে 9 গুণ করলে কত হয় দেখো তো, 6 9 54, 324। এবার দেখো এর থেকে যদি আমরা 36 বাদ দিই, তাহলে 8 দিয়ে দিলে তো দেখা যাচ্ছে 300 কম আসছে। আবার 360-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি, কত হয়ে যাচ্ছে? মানে 11 দিলে কত হবে? 396 আসছে তো।
396 আসছে। এবার শোনো, এবার ক্লিয়ার। আরে বাবা এত বকলে হবে? এইবার দেখো 396 আসলে ভেরি গুড। এইবার এখানে বলেছে কি যে 4 অবশিষ্ট থাকবে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত হতে হবে? +4 যোগ করলে কত হবে? এটা 328। এটা কত হবে? 364। আর এটা যোগ করলে কত হবে? 400। এইবার দেখো অঙ্কে অ্যান্সার চেয়েছে কি সংখ্যাগুলোর যোগফল, তাই সংখ্যার যোগফল কিন্তু এইটা হবে না। কেন হবে না? কারণ বলেছে 300 400-এর মধ্যে, তার মানে 301 থেকে 399 পর্যন্ত নিতে পারবো। বুঝতে পেরেছো? 300 আর 400-কে আমরা নিতে পারবো না, যদি মধ্যে বলেছে। খুব সুন্দর অঙ্ক এটা। অনেকে ভুল করবে এই 400টা যোগ করে দিয়ে। এই দুটোর যোগফল কত হবে? 692। খুব সুন্দর অঙ্ক, অপশন এ। এইগুলো কিন্তু ভুলবে না। নেক্সট 11 কি বলতে থাকো? একজন ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় হাঁটার জন্য যেতে শুরু করেন। প্রথম দিনে তার হাঁটার দূরত্ব ছিল 4। মশা লাগে, যাই হোক। দেখো যেটা বলছিলাম, তাহলে এইখানে দেখো সুন্দর একটা অঙ্ক। এটা তোমার হয়তো ভাববে যে ডাটা ইনঅ্যাডুকুয়েট, পর্যাপ্ত ডাটা নেই তোমাদের মনে হতে পারে। বলছে একজন ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় হাঁটার জন্য যেতে শুরু করেন। প্রথমে দিনে তার হাঁটার দূরত্ব ছিল 4 কিলোমিটার। ওকে, প্রথম দিন কত হচ্ছে? 4 কিলোমিটার। প্রতিদিন সে হেঁটে হেঁটে আগের দিনের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে অর্ধেক দূরত্ব মানে কত হয়ে যাবে? 2 কিলোমিটার, তাই তো? তারপরে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে কি এটাকে আমরা এটা বলতে পারি অর্ধেক দূরত্ব করে মানে কি হবে? তাহলে হাফ করে গুণ, তাই তো নাকি? বলতে পারি? বলতে পারি তো? হ্যাঁ, হাফ করে গুণ। হাফ করে গুণ বলাই যায়। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রথমে যদি কি কেমনভাবে যাচ্ছে, প্রথমে যদি 4 যায়, তারপরটা প্লাস তার সঙ্গে হাফ গুণ, হাফ করে যাচ্ছে না হাফ গুণ। 2টাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাই 4/2 লিখতে পারি। তারপরটা অর্ধেক মানে কি 4/2, 4/2। তারপরটা কত হবে? 4/4। তারপর কত হবে? 4/8। এখন চলতেই থাকবে। এটা কি একটা ইনফিনিটি, চলতেই থাকবে। তাহলে এক্ষেত্রে সমাধান করার ফর্মুলা কি মাথায় রাখবে ভাই? এর ভিতরে দেখো আমি প্রত্যেকের থেকে 4 করে কমন নিতে পারি। প্রত্যেকের উপরে দেখবা 4 করে কমন, ঠিক আছে? তাই 4 করে কমন নেবে, ঠিক আছে? চলো এবার দেখো যেটা বলছিলাম। দেখো এখানে আমরা দেখতে পেলাম যে 4 যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে হাফ করে গুণ হচ্ছে। তার মানে আমরা লিখতে পারি 4/2, তারপরে 4/4, 4 এরকম যাচ্ছে, ডট ডট আর ইনফিনিটি চলতেই থাকবে যেহেতু। তাহলে 4 যদি কমন নিই, আর এখানে একটা সূত্র আমরা মাথায় রাখবে ভাই, যে কি a/1 - r। a/1 - r মানে কি? a হচ্ছে প্রথম সংখ্যা। কোন প্রথম সংখ্যা? একটা লাইন কম করা হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা করে থাকি, এখানে আসবে 1, এখানে হাফ, এখানে কত আসবে? এখানে কত আসবে? 1/4 এরকম ডট ডট আসতেই থাকবে। তো এইখানে যে সূত্রটা মনে রাখবে, কি বললাম, যে এই যে থাকলো কমন ফ্যাক্টর প্লাস a/1 - r, এইটা হচ্ছে ফর্মুলা, মাথায় রাখবে। তাহলে এটা যদি করি, তাহলে a মানে কি আমাকে জানতে। a মানে হচ্ছে প্রথম পদটা, যেমন গুণোত্তর প্রকৃতি a মানে প্রথম পদ, এটাও প্রথম পদ। আর r মানে হচ্ছে যে রেশিওটা। কোন রেশিও? যে কত করে গুণ হলে, দেখলাম হাফ করে, কত করে বাড়ছে? হাফ করে গুণ হচ্ছে, এই সেই রেশিওটার কথা বলা হচ্ছে। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, 4 থাকলে ইন্টু a মানে কি বললাম? প্রথম হচ্ছে 1, এই যে এর ভিতরে যে প্রথমটা, তাহলে 1। তারপরে নিচে আসছে কত? 1 - r, তাহলে 1 - r মানে হাফ করে। তাহলে এটা মানে কি লিখতে পারি? 2 -1 মানে কি লিখবো? হাফই লিখবো। হাফই যদি লিখি, তাহলে এখানে এটা সমান সমান আমরা বলতে পারি 4 × 1/2, উল্টে গিয়ে কি হবে? 2 হয়ে যাবে। তাই 4 × 2 = 8 কিন্তু অ্যান্সারটা, অপশন নাম্বার সি।
এইটা একটু মাথায় রাখতে হবে, সিএইচএল সিজিএল এর অঙ্ক। হ্যাঁ, আর কোনোভাবে দাদা এটা হবে না? অবভিয়াসলি হবে। অপশন টেস্টটা তো হয়ে যাবে দাদা, অপশন টেস্টটা তো এটা অপশন টেস্ট, এখানে যে অপশন টেস্ট অপশন টেস্ট কি করে করবা? তো 240 36 তো সম্ভবই না, আর এটা 8টা মানে কাছাকাছি যাচ্ছে 8এরই, যদি হাফা হাফা করে যোগ করা হয়। দেখো কেন 36? এটা সূত্র ধরে করলে হ্যাঁ। আর এটা কিভাবে আসলো সেটা যদি করি তোমাদের একটু বুঝাই, আরো ইজি হবে। চলো একটা সংখ্যা প্রগতির মতনই, ঠিক আছে? একটা সংখ্যা ধরো, তুমি ধরলে 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1 কেন হয় আমি দেখাচ্ছি, 1/2 ঠিক আছে? এইটা তোমার মনে করো রয়েছে। আচ্ছা, এখানে 1/2 দাও, তাহলে সুবিধা হবে। এটা আছে তোমার, এটা কত বাড়তে থাকবে? ইনফিনিটি মনে করো রয়েছে। এইবার এটা সমান সমান ইনফিনিটি মানে কত আমরা তো জানি না, এটা সমান সমান চলতেই থাকবে যেহেতু, তো আমরা ধরে নিলাম এটা সমান সমান এক্স। কত ধরে নিলাম? এটা সমান সমান কি ধরে নিলাম ভাই? বুঝতে পারছি কি বলতে চাইছি? এটা সমান সমান আমরা এক্স ধরে নিলাম। তাই যদি হয় তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে হাফ যদি কমন নিই, হাফ কমন নিলাম, নিলে কি আসবে বলো তো? সে আবার হাফ প্লাস 1/2 প্লাস, প্রথম তো হাফ না, প্রথমে কত আসবে? 1 আসবে, 1 আসবে, 1 আসবে, ভেরি গুড, 1 আসবে প্লাস হাফ আসবে প্লাস ডলার আসতেই থাকবে। তো এইবার দেখো, তার মানে আচ্ছা এখানে 1 ছিল, ঠিক আছে? প্রথমে হাফের স্কোয়ার কারণে হাফে 1ই আসবে, ঠিক আছে? হাফ স্কোয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এইবার দেখো একটা জিনিস তুমি যদি খেয়াল করে দেখতে পাও, এই যে মানটা, তো এখানে তো আবার এই মানটাই আসতে থাকবে, ইনফিনিটি আসতে থাকবে না? আসতে থাকবে তো। এবার এটা সমান সমান কিন্তু আমরা এক্স ধরেছিলাম, এটা সমান সমান কিন্তু অলরেডি আমরা এক্স ধরেছিলাম তো, এটা মানে কিন্তু অলরেডি এক্স ধরেছিলাম। তো এইখানে কিন্তু আবার বলতে পারি যে 1 প্লাস এক্স, যেটা ঠিক আছে। আবার এইখানে তার মানে আলটিমেটলি কি আসলো দেখো, হাফ ইন্টু এটা মানে পুরোটা এক্স, এখানে ওটা মিস্টেক হচ্ছে, প্লাস হবে এটা পুরো দিকে, তাহলে এক্স আসবে। আবার এটা সমান সমান এক্স আসছে, আলটিমেটলি এটা যখন দেখা যাচ্ছে কত আসছে, তাহলে x/2, আর এদিকে মাইনাস এক্স আসছে। এইখান থেকেই কিন্তু ওই সূত্রটার উৎপত্তি হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু এই হয়ে করতে গেলে অনেক হয়ে যায়। জাস্ট মাথায় রাখবে এই টাইপের অঙ্ক অনেকটা গুণোত্তর প্রগতির মতো, যে 1 কি করলাম, সরি a/ প্রথম পদ বাই 1 - r, মানে যে হারে সে বাড়ছে, এটা একটু মাথায় দেখো, ঠিক আছে? বড় বড় ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি বুঝতে না পারো, এটাও যদি বুঝতে না পারো, রাত্রে বলো, আমি একটা আরও অন্য প্রসেস সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আর এটা কেন আসলো, কোথাতে আসলো, ক্লিয়ার করে দেবো তখন, ঠিক আছে? না হলে এটা তুমি করতে পারবে না, এটাই হচ্ছে ফর্মুলা। এইগুলো হচ্ছে সিএইচএল এর অঙ্ক, সিএইচএল সিজিএল এর অঙ্ক। নেক্সট, দুটি ভগ্নাংশের গুণফল এত, তাদের ভাগফল এত, বৃহত্তম ভগ্নাংশটি কত? তাহলে আমরা যদি একটা ধরি এ আর একটা হয়ে যাবে যদি ধরি বি, দেখো কেন তোমার সূত্র উৎপত্তি কীভাবে হচ্ছে, দিয়ে আমরা লাস্টে কি করি অ্যাকচুয়ালি সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে চেয়েছে কি, দুটি ভগ্নাংশের গুণফল দিয়ে দিয়েছে। তাহলে এ বি সমান সমান বলছে 14/15, আর এখানে a/b সমান সমান বলছে 35/24। তো আমরা কি করতে পারি, উভয় ক্ষেত্রে গুণ করতে পারি। তাহলে উভয় ক্ষেত্রে গুণ করে উভয় পক্ষকে গুণ, উভয় পক্ষ গুণ মানে এইটার সঙ্গে এটা গুণ, তাই গুণ করলে কি হবে, ab ইন্টু a/b ইকুয়াল টু এখানে হবে 14/15 ইন্টু 35/24। এটা বোঝো তো নাকি, উভয় পক্ষকে গুণ। তাহলে এখান থেকে বি কেটে গেল, তাহলে স্কোয়ার পড়ে থাকলো। কিভাবে তোমাদের সূত্রের উৎপত্তি হয়, যেটা আমরা করে থাকি। তাহলে এখানে কাটাকুটি করতে পারি আমরা, 7 আসলো, 3 আসলো, এখানে কত আসছে
আর 12 আসছে, আর 7 আর এখানে 7, তাহলে 49/36। তাহলে শুধু এ সমান সমান কত হবে? 7/6। 7/6, যেহেতু এটা এবারে স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যায়, তাহলে 7/6 কিন্তু এটা। আর এ মানে প্রথম মান আমরা জানি, এ মানে তো প্রথম মান, তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেছে 7/6। তাছাড়াও যদি মনে করো যে এটা বড় কি ওটা ছোট, দেখা যাক। আর এখান থেকে তুমি কি আসলে, তাহলে এখানে ফর্মুলা কি শিখলে যে রুট ওভার, দেখো তাহলে এটার রুট, তার মানে রুট ওভার কি দুটি সংখ্যার গুণফল ইনটু ভাগফল। এই হয় কিন্তু সূত্রটা যে বড়, এই জন্যই কিন্তু প্রথম নাসির একদিন বলেছিল, মনে আছে? এই সূত্রটা কিন্তু এইভাবেই আসে যে বড় সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল ইনটু দুটি সংখ্যার ভাগফল রুট ওভারের মধ্যে। আর ছোট সংখ্যা বের করার কি গুণফল কি ভাগফল। তাই ছোট সংখ্যা আসবে, তাহলে এখানে গুণফলটা করলেই চলে আসছে। কেন আসে আগেরটা সেটাও আমরা করতে পারি। তাহলে এ বির ভ্যালু দেওয়া আছে 14/15, আর এখানে আছে কি a/b সমান সমান 35/24। আমার দরকার কি বিটাকে কাটা, তাহলে বিটাকে কাটতে গেলে আমার ab/a রাখতে হবে নিশ্চয়ই এটা, তাহলে বির ভ্যালু রাখতে গেলে তাহলে আমরা কি করতে পারি, দুটোকেই ভাগ করে দিলাম, উভয় পক্ষকে এবার ভাগ, তাহলে a/b করে দিলাম। তাহলে a/b নিচে বিটা না লিখে কি লিখতে হবে, উপরে ডাইরেক্ট বি হয়ে যায়, উল্টে যায় যেহেতু। আর এখানে কত 14/15 কে ভাগ করছে মানে উল্টে যাবে, হয়ে যাবে 24/35। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, তাহলে এ কেটে গেল, ঠিক আছে, এ কিন্তু কেটে গেল। তাহলে এবার এখানে দেখো 3×5=15 আসছে, এখানে 3×8=24 আসছে, এখানে কত আসছে 5×7=35, এখানে আসছে 7×2=14। তাহলে উপরে আসলো 16 আর নিচে আসলো 25। তার মানে এটা কি বি স্কোয়ার সমান সমান এটা হয়, বি সমান সমান কত হয়ে যাবে 4/5। তাই 4/5 হচ্ছে ছোট মান, আর বড় মানটা অপশন বি। এই জন্যই কিন্তু করা হয়, দেখো বি এর ক্ষেত্রে ভাগ করা, এই জন্য গুণফল বাই ভাগ। এইভাবেই কিন্তু এটা পরীক্ষা, মানে আমাদের যেটা আমরা করি সেটা কিন্তু এই ফরম্যাটেই আসে, এইভাবেই আসে। যদি বাই চান্স তোমাদের এসআই এর মেনে দিয়ে দেয় এই টাইপের অঙ্ক হিসেবে করতে হবে। 13 দাগ কি বলছে, একটা লোক একটা বর্গাকার প্লট ধরে তির্যকভাবে হেঁটে গেল। তির্যকভাবে মানে কি বলতো, কর্ণ ধরে হেঁটে গেল, কোনাকুনি। একটা প্লট আছে বর্গাকার, সে কোনাকুনি হেঁটে চলে গেল। প্রান্ত বরাবর না হাঁটার মাধ্যমে আনুমানিক কত শতাংশ তার দূরত্ব সংরক্ষিত হলো। চলো তাহলে আমরা ধরে নিই যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 10, রাউন্ড ফিগারে ধরি, কোনো অসুবিধা 10 ধরলে। তাহলে ও যদি প্রান্ত বরাবর হাঁটতো, তাহলে প্রান্ত বরাবর হাঁটলে কতটুকু টাইম লাগতো, 20 লাগতো, ধরে নাও 20 ইউনিট, 20 ইউনিট হাঁটতো। এবার আমরা যখন প্রান্ত বরাবর না গিয়ে তির্যক বা ডায়াগোনালি গেলাম কর্ণ বরাবর, তখন তো কর্ণের সূত্র লাগিয়ে দেবো কি a√2। a√2 মানে কি এইটা, তাহলে a√2 মানে কত হবে ভাই, a√2 তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে তখন, তাহলে a√2 মানে লিখবো কি 10.√2 এর ভ্যালুটা বের করে নাও 1.414। তাহলে কত আসছে, কত আসছে ভাই বলো, এটা হবে আরেকটা দশমিক আটে এগিয়ে যাবে 14.14। তাহলে আসছে কত 14.14 আসবে। এই 14.14 যদি আসে, তাহলে দেখা যাচ্ছে আমাদের সাশ্রয় হচ্ছে কত, সংরক্ষিত হচ্ছে কত ভাই, আমাদের এদিক দিয়ে 200 না কেটে ইউনিট, কিন্তু এদিকে আমার 20 লাগছিল, দেখো এই দিক দিয়ে 10, তারপরে আবার এখানে আসলে 10 লাখ, টোটাল 20 লাগছিল, সেটা আমি কোনাকুনি আসছে বলে 14.14 মিটারে কভার করছি। তাহলে 20তে কতটা সংরক্ষিত হয়ে যাচ্ছে ভাই, 5.86। কত হচ্ছে বিয়োগ করো 5.86, 5.8 100-এ কত, তো ক্যালকুলেশন করলে কত আসছে দেখো ভাই 29 পয়েন্ট সামথিং মতো আসতে পারে। কাটাকুটি করো, একে 2 দিয়ে কাটলে কত আসছে, কেটে দাও, একে কাটলে কত হয়, আরে 58 মানে তো 29, তাহলে 29 পয়েন্ট সামথিং দেখবা আসবে, তাহলে 29 পয়েন্ট সামথিং মানে আমরা 30 ধরে নিচ্ছি এখানে, বুঝতে পেরেছো? খুব সুন্দর সুন্দর অঙ্ক, আনকমন অঙ্ক তোমাদের। 14 কি বলছে, দুটি সংখ্যার গসাগু 11, তাদের যোগফল 132, যদি উভয় সংখ্যায় 42-এর বেশি হয়। তাহলে দেখো যোগফল 132কে আমরা গসাগুতে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা কি পাবো মনে আছে, আমরা পাবো এলসিএম বা উৎপাদকের যে যোগফলটা পড়ে থাকবে। তাহলে 11 ভাগ করলে কত পেতে পারি আমরা,
তাহলে 11 দিয়ে ভাগ করলে 12 পাওয়া, তাহলে 12 হচ্ছে লসাগু, মানে লসাগু বলতে অনুপাতের যোগফলগুলো। তাহলে অনুপাতের যোগফল কি কি হতে পারে ভাই? তুমি বলবে দাদা একটা 12 করব, আর একটা 12 করলে তো যোগ হচ্ছে না, তাহলে কত করবে? তাহলে একটা 11 করব, আর একটা 1 করব। এবার আমার অঙ্কে বলেছে কিন্তু যে 42-এর বেশি হবে উভয় সংখ্যায়, তাহলে এখানে যদি আমি 11 গুণ করি তাহলে 42 হলো এটা, তাহলে এটা আমি নিতে পারবো না। ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তাহলে এটাকে আবার আমরা তাহলে নিতে পারলাম না, যখন কি করব? 10 আর 2 নেব না, নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? কারণ এটা পরস্পর ভাগ যাবে, তাহলে এটা নিতে পারবো না। ভেরি গুড। তাহলে আমরা কি নেব? দেখো 10-এর পর নিচে আসো, 9 আর 2। এবার দেখো 11 দুগুণে 22 হচ্ছে, কিন্তু আমার 42 আসবে, এটা নেব না। তাহলে একটা সিম্পল লজিক দেখো যে একমাত্র 11-র সঙ্গে কোন সংখ্যাটাকে গুণ করলে 42-এর উপরে, ডাইরেক্ট ভাবো, ডাইরেক্ট ভাবো তো। 4 গুণ করলে হয় 4 11 44, কিন্তু 4 আর এদিকে কত 8, কিন্তু এটা তো পরস্পর রেশিও করলে তো এটা কেটে যাবে, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে 4-এর উপরে যাও, তাহলে 5 নেব। তাহলে আর যদি 5 নিই আর এদিকে 7 নিই, এটা হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? দেখো 5 11 55 একটা সংখ্যা হয়ে যাবে, আর তবে 7 11 77 একটা সংখ্যা। এবার চেয়েছে কি তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? হ্যাঁ, এদের পার্থক্য 2 দেখতে পাচ্ছ, 2 মানে এখানে 11 গুণ করে দাও 22। বলো কি বলতে চাইছো ভাই? দাদা এটা আরেকবার একটু ভালো করে বলুন। ভালো করে বলবো তোমার, তুমি গোড়ায় গলদ ভাই। দেখো বলছে এখানে 132 কি সংখ্যা দুটোর যোগফল, আর আমরা জানি যদি আমরা সেই যোগফল থাকুক, বিয়োগফল থাকুক বা লসাগু থাকুক, তাই না, আমরা যদি গসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে সেই সংখ্যাটা কি থাকে অনুপাতের যোগফল রেস, মানে এখানে অনুপাতের যোগফল পড়ে থাকবে গসাগুতে যখনই ভাগ করে দেবো। বোঝা গেল? তাহলে এইখানে রয়েছে অনুপাতের যোগফল হচ্ছে 12, তাহলে অনুপাতের যোগফল 12 হচ্ছে, তাহলে আমরা দুটো অনুপাত করতে হবে, দুটো সংখ্যা যেহেতু, তাহলে 42-এর বেশি করতে হবে বলছে। তাহলে আমরা তো প্রথমে 1:11 যোগ করে দেখলাম 12, তাহলে 1:11 নিতে পারি, একটা অনুপাত হচ্ছে 1 আর একটা হচ্ছে 11 যোগ 12। কিন্তু এবার অ্যাকচুয়াল মানটা পেতে গেলে কি করতে হবে? আবার অনুপাতের সঙ্গে 11 গুণ করে দেবে, মানে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা আসবে। তাহলে 1-এর সঙ্গে 11 গুণ করলে তো 11ই আসবে, তাহলে এটা তো 42-এর থেকে বেশি হতে হবে বলছে, এটা নিতে পারবো না। এবার 2 নাও, 2 নিলেও হবে না। 3 নাও, 3 11 33 নিতে পারছি না। 4 নিলে 4 11 44, আর এদিকে 4 মানে 12 8, কিন্তু এটা আমরা নিতে পারবো না ভাই। কেন পারবো না? কারণ এগুলো তো রেশিও করে আরো লঘিষ্ঠ আকার হয়ে যাবে, তাহলে এটা তো অনুপাত এলো না, অনুপাত মানে একদম লঘিষ্ঠ রূপ, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে আমরা 5 নেব, তাহলে 5 আর 7 12 হয়। তো দেখলাম ভাই এটা করলে আমার 5 11 55 আসছে, আর 7 11 77 আসছে। বোঝা গেল? তো তোমরা জানো তাহলে 5:7 হচ্ছে অনুপাত, আর এদের ডিফারেন্স দেখতে পাচ্ছি 2, তাহলে অ্যাকচুয়ালটা পেতে গেলে গসাগু গুণ করে দাও। 11 দিয়ে 22, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি না বুঝতে পারো এলসিএম এর যে ম্যাথগুলো করানো আছে ওখানে যাবে, ওখানে ক্লিয়ার করা আছে। এর মধ্যে ক্ষুদ্রতম অনুপাত কোনটা? তো আমরা কি করব? ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কি করতে বলেছিলাম? ভগ্নাংশে কনভার্ট করে দাও। তাহলে এখানে বলছে সবথেকে ক্ষুদ্রতমটা কোনটা। তো কি বলেছি ভাই, আমরা এলসিএম করবো, এই সরি লব আর হরকে ডিফারেন্স করে লবকে ভাগ করো। 3 আর 2 ডিফারেন্স 1, তো লবকে ভাগ করলে সেটা 2 হয়ে যাবে। 5-এর সাথে ডিফারেন্স হচ্ছে 2, 5কে যদি সেই 2 দিয়ে ভাগ করি কত হবে? 2.5 হয়ে যাবে। এদিকে 4 আর 3-এর ডিফারেন্স 1, 1 দিয়ে ভাগ করে 3 হয়ে যাবে। এদিকে 5 আর 9 ডিফারেন্স 4, 4 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 1 পয়েন্ট সামথিং মানে এটাই অ্যান্সার। এই 5/9 হচ্ছে সব থেকে ছোট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এখান থেকে তোমার ঊর্ধ্বক্রম সাজাতে বলতে পারে, কখনো কখনো আবার কি বলে অধক্রম থাকে, এরকম কিন্তু পরীক্ষায় এসেছিল, মনে আছে তোমাদের? আমাদের সময় অধক্রম মানে কি? তুমি অধঃপতন যাচ্ছ, মানে তোমার কমছে মানটা, মানে বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হচ্ছে তুমি। আচ্ছা, এবার দেখো তোমাদের যেমন আমাদের একটা পরীক্ষা এসেছিল না, যে 10:11, আর একটা ছিল কি 11:10, এর ভিতরে বড় কোনটা ছোট কোনটা, মনে আছে ছিল? এটা আমাদের সময় ছিল। ঠিক আছে, তাহলে এখানে ভগ্নাংশ যদি করো তাহলে 10 আর 11 ডিফারেন্স 1, মানে এটা হবে 10, আর এটার ডিফারেন্স কত? 11। তাহলে এর ভিতরে বড় কোনটা ছোট কোনটা ইজিলি বের করতে পারবে, এরকম টাইপের ছিল। ঠিক আছে ভাই, এই পর্যন্ত রাত্রে আসছি।